সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ টেলিভিশনের এ সময় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করোনাকালে স্বাস্থ্য সচেতনতায়। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল হাফিজ শাফি। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে আপনাদের স্বাস্থ্য বিষয়ক সমস্যার সমাধান জানার চেষ্টা করব এবং করোনা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করব। আমরা জানি করোনা আক্রান্তদের মধ্যে শতকরা 5 থেকে 6% 5 to 6% পেশেন্টের আইসিইউ সাপোর্টের দরকার হয়। তাই এই বিষয়ে কথা বলতে আজ আমাদের সাথে উপস্থিত আছেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এবং অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান ডাক্তার মোহাম্মদ মইনুল ইসলাম ডালিম। স্যার, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে এবং বাংলা ভিউ টিভিকে এরকম একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য। স্যার, আমরা জানি বর্তমানে করোনা মহামারীর কারণে সৃষ্ট কোভিড-19 রোগে পুরো বিশ্বে আক্রান্ত। এই দুর্যোগ সংকট মোকাবেলা করতে আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। তো কি চ্যালেঞ্জ আপনি ফেস করতেছেন এই মুহূর্তে একজন আইসিইউ বিশেষজ্ঞ হিসেবে? আপনার কাছে আমাদের প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। খুবই সময় উপযোগী একটা প্রসঙ্গ নিয়ে আপনি কথা বলছেন। এই মুহূর্তে পৃথিবীব্যাপী যে প্যান্ডেমিক করোনা ভাইরাস দ্বারা কোভিড-19 নামে যে রোগ সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ মোটেও বাহিরে নয়। আপনি জানেন আজও বাংলাদেশে প্রায় 120 জনের মতো নতুন রোগী শনাক্ত হয়েছেন, যা গতকাল ছিল প্রায় 50-এর ভিতরে। তো সুতরাং বোঝাই যাচ্ছে দিন দিন সেই সংখ্যাটা বেড়েই চলছে। করোনা ভাইরাস জনিত কারণে যে রোগটা হচ্ছে সেটা কোভিড-19 নামে পরিচিত এবং এই ভাইরাসটার নাম হচ্ছে নোভেল করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত যেসব রোগী আছেন, প্রাথমিক পর্যায়ে আসলে ঠিক আমার কাছে অথবা আমার ডিপার্টমেন্টের সরাসরি সম্মুখীন হতে হচ্ছে না, এখন পর্যন্ত ওরকম সিচুয়েশন হয়নি। কিন্তু পৃথিবীব্যাপী এই রোগের যেরকম বিস্তার এবং রোগের যে ন্যাচারাল পরিণতি আমরা যা দেখতে পাচ্ছি, সেই অনুযায়ী আলটিমেটলি যত করোনা রোগী সংখ্যা যত বাড়তে থাকবে, ততই এর জটিলতা অনেক বাড়তে থাকবে। এবং এর অন্যতম একটা জটিলতা হচ্ছে পেশেন্টের সিভিয়ার নিউমোনিয়া ডেভেলপ করা এবং নিউমোনিয়া থেকে ARDS নামে একটা অত্যন্ত মারাত্মক প্রাণঘাতী রোগ তৈরি হওয়া। তো একজন করোনা রোগী যখন প্রাথমিকভাবে ইনফেকশন বা সংক্রমিত হওয়ার পর থেকে একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পর ওনার যখন নিউমোনিয়াতে উনি আক্রান্ত হন এবং নিউমোনিয়া যদি আরেকটু জটিল আকার ধারণ করে সেটা যদি ARDS নামে রোগে পরিণত হয়, তাহলে রোগীর যা হয় সেটা হচ্ছে রেসপিরেটরি ফেইলিওর, অর্থাৎ ওনার শ্বাসতন্ত্রটা প্রায় অকেজ হয়ে যায়। তখন ওনাকে আইসিইউতে নিতে হয় এবং আইসিইউতে নিয়ে যা করতে হয় সেটার অন্যতম কাজ হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেশন বা কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্রের মাধ্যমে শ্বাস প্রশ্বাস প্রদান করা। আমাদের সিলেটে এখন পর্যন্ত সেরকম রোগী যদিও শনাক্ত হননি এবং যারা আক্রান্ত হয়েছেন তারা এখন পর্যন্ত খুবই প্রাথমিক পর্যায়ে আছেন। এখন পর্যন্ত সেরকম কোনো রোগী আসেননি যাকে ভেন্টিলেটরে নেওয়া প্রয়োজন, অথবা তার আগে যদি আইসিইউ বা এসডিইউ লেভেলে চিকিৎসা দেওয়ার জন্য এখনো পর্যন্ত প্রয়োজন পড়েনি। ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে আমরা জানতে পারলাম করোনা আক্রান্ত ব্যক্তির সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে গিয়ে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যেটাকে ARDS নামে পরিচিত। এবং ARDS যখন ডেভেলপ করবে তখনই সেই রোগীকে আইসিইউ সাপোর্টের প্রয়োজন হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দর্শকদেরকে জানালেন আপনি। তো আপনি তখন তো আর মেডিসিনের চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে একজন ইন্টেনসিভিস্টের। তো আপনারা উসমানী মেডিকেলে আমরা জানি একটা নিজস্ব আইসিইউ ব্যবস্থা আছে, কিন্তু কখনোই হচ্ছে করোনা রোগীকে আমরা সবসময় আইসোলেশনের মাধ্যমে চিকিৎসা দিব। বাংলাদেশ সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। সেক্ষেত্রে যেটা বললেন আপনি, আমাদের যে রোগী ডায়াগনোসিস হয়েছিল ওনার আইসিইউ সাপোর্টের দরকার পড়েনি, অক্সিজেনের মাধ্যমেই ওনার স্যাচুরেশনটা আমরা একটা লেভেল পর্যন্ত মেনটেন করতে পেরেছিলাম। তো তারপরও দেখা গেছে আমাদের সিলেট শহরে একটা আতঙ্ক দেখা দিয়েছে যে একজন রুগীকে আমরা ভেন্টিলেটর সাপোর্ট দিতে পারলাম না, আইসিইউ সাপোর্ট দিতে পারলাম না, যে কারণে ঢাকা যেতে হলো। তো একজন আইসিইউ বিশেষজ্ঞ হিসাবে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি ধরনের মিজান নিচ্ছেন শহীদ শামসুদ্দিন হাসপাতাল, যেটাকে ডেজিগনেটেড হাসপাতাল নামে পরিচিত, এবং এর পদক্ষেপগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে।
খুবই সময় উপযোগী আরেকটা প্রসঙ্গ উত্থাপন করার জন্য। আমরা জানি আমাদের সিলেটে এ পর্যন্ত একজন রোগী শনাক্ত হয়েছেন কোভিড-19 রোগে আক্রান্ত হিসাবে, এবং দুর্ভাগ্যক্রমে উনি আমাদেরই সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের আমাদের সহকর্মী, আমাদের একজন সদ্য শিক্ষক জনাব ডাক্তার মঈনুদ্দিন আহমদ, উনি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। উনি আক্রান্ত হওয়ার উনি সিলেটের প্রথম কনফার্ম রোগী ছিলেন এবং উনি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। বাসাতে চিকিৎসা নেওয়ার পরে উনি এক সময় আমাদের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন, ওনার একটু কিছু কিছু জটিলতা তৈরি হওয়ার জন্য। তো আপনারা যেটা জানেন, আপনি নিশ্চয়ই জানেন, অলরেডি বলেছেন যে সিলেট প্রত্যেক বিভাগে বা প্রত্যেক শহরেই অনেক প্রায় সবাই চেষ্টা করা হচ্ছে, সব জায়গায় চেষ্টা করা হচ্ছে একটা করোনা আইসোলেশন সেন্টার করার জন্য। সিলেটও সেক্ষেত্রে ব্যতিক্রম না। তো আমাদের সৌভাগ্য, আমাদের সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের খুবই নিকটবর্তী স্থানে প্রায় অন্তত 2 কিলোমিটারের মধ্যে একটা 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে। সেটা শহীদ শামসুদ্দিন হাসপাতাল বা অনেকে সদর হাসপাতাল নামে চেনেন। সেই হাসপাতালকে আমরা করোনা আইসোলেশন সেন্টার হিসাবে ঘোষণা করেছি, এবং করোনার জটিলতা হিসাবে যেহেতু আইসিইউ চিকিৎসা অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়ে পড়ে, অন্তত শতকরা 5 থেকে 7 জন মানুষের এটা প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রথম থেকেই এটা আমাদের চিন্তাভাবনার মধ্যে ছিল যে কীভাবে একজন রোগীর যদি আইসিইউ চিকিৎসা প্রয়োজন হয় তাহলে কীভাবে সেটা আমরা মোকাবেলা করব। তো সেক্ষেত্রে আমি আমাদের হাসপাতালের সম্মানিত পরিচালক মহোদয় এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা আমাকে নির্দেশ প্রদান করেন যে ওখানে কিভাবে একটা আইসিইউ সেট আপ করা যায়। তো আমরা অনেক ভেবেচিন্তে, যেহেতু এটা একটা সদর হাসপাতাল লেভেলের একটা হাসপাতাল, সেখানে ইনবিল্ট আইসিইউ সেখানে ছিল না, এবং সেখানে সেই হাসপাতালটা পরিদর্শন করে আমরা যেটা দেখলাম যে আপাতত একটা অস্থায়ী ভিত্তিতে হলেও একটা খুব অল্প সংখ্যকের 2 বেডের অন্তত একটা আইসিইউ আমরা চালু করতে পারি। সেটা হচ্ছে ওখানকার অপারেশন থিয়েটারকে ব্যবহার করে, এবং ওখানকার অপারেশন থিয়েটারে সেন্ট্রাল অক্সিজেন আছে, কিন্তু সেটা একটা সীমিত পরিসরে, সেটা শুধুমাত্র অপারেশনগুলো চালানোর জন্য। সেটা 4টা সিলিন্ডার দিয়ে এটাকে বলা হয় ম্যানিফোল্ড সিস্টেম করে সেখান থেকে ওই অপারেশন থিয়েটারে 2টা পোর্ট করে রাখা আছে অলরেডি। সেই জন্য আমরা সেই 2টা অপারেশন থিয়েটারকে একটা মিনি আইসিইউতে কনভার্ট করি, যেটাকে মেকশিফট আইসিইউ আমরা বলছি। মেকশিফট মানে হচ্ছে যে অস্থায়ীভাবে করা হলো। ওটা একটা অপারেশন থিয়েটার, যেহেতু ওখানে কোনো অপারেশন এই মুহূর্তে হচ্ছে না, সেখানে আমরা ওটাকে অপারেশনগুলো বন্ধ করে এখানে আইসিইউ হিসেবে ঘোষণা করলাম। এবং সেখানকার এইটা আইসিইউ চালু করার জন্য যা যা প্রয়োজন হয়, প্রথম হচ্ছে একটা আইসিইউ বেড প্রয়োজন হয়, সেটা আমরা ওসমানী থেকে 2টা বেড নিয়ে ওখানে রাখলাম। ওখানে 2টা ভেন্টিলেটর দিতে হয় একটা বেডের জন্য। আমরা অত্যাধুনিক মানের 2টা ভেন্টিলেটর ওখানে পাঠালাম। আমার সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের যে মেইন আইসিইউ আছে আমাদের, সেখান থেকে ড্র্যাগার ব্যান্ডের 2টা ভেন্টিলেটর নেওয়া হলো। ভেন্টিলেটরের সাথে 2টা মনিটর, কার্ডিয়াক মনিটর, অত্যাধুনিক প্রায় সবগুলো প্যারামিটার দেখা যায় এরকম 2টা মনিটর দেওয়া হলো, এবং সিরিঞ্জ পাম্প, যেটা দিয়ে আইসিইউতে চিকিৎসা করার জন্য একজন রোগীর ওষুধপত্র এগুলো দেওয়ার জন্য সিরিঞ্জ পাম্পের প্রয়োজনে সিরিঞ্জ পাম্পের ব্যবস্থা করা হলো। এবং সেখানে যেহেতু রোগীকে ইনটিউবেট করা লাগতে পারে, আপনি যেহেতু ডক্টর আপনি জানবেন সেটা, ইনটিউবেশন যদি প্রয়োজন হয়, কৃত্রিম শ্বাস প্রশ্বাস মেশিনে দেওয়ার জন্য ইনটিউবেশন প্রয়োজন হয়, সেটার জন্য একেবারে সব রকম প্রস্তুতি সহ 2টা আইসিইউ আজকে থেকে প্রায় 15 দিন আগে আমরা সেটা সম্পূর্ণ ফাংশনিং করে রেখেছি। এবং গত 15 দিন ধরে আমি আমার ওসমানী হাসপাতালের আইসিইউ এবং অ্যানেস্থেশিয়া বিভাগের রোস্টারের সাথে শহীদ শামসুদ্দিন হাসপাতালে একজন অ্যানেস্থেশিওলজিস্ট 24 ঘন্টার জন্য অ্যাসাইন করে দিয়ে রেখেছি। ওনাকে অন্য কোনো দায়িত্ব দেওয়া হয়নি, শুধুমাত্র শহীদ শামসুদ্দিন হাসপাতালে উনি কনসার্ন থাকবেন যখন আমাদের আইসিইউ বা আইসিইউতে নেওয়ার মতো কোনো রোগী আসবে, সাথে সাথে ওনাকে অ্যাটেন্ড করার জন্য। ধন্যবাদ স্যার। স্যার, এর মধ্যে আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করতে যাচ্ছি, যেটা হচ্ছে কি, তার মানে আমরা তো ভেন্টিলেটর দিতে পেরেছি ওই চিকিৎসককে, আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল অক্সিজেন লাইন সম্পূর্ণ, যেটা একটা আইসিইউ চালানোর জন্য যে সেন্ট্রাল অক্সিজেন লাইনের প্রয়োজন, সেই সেন্ট্রাল অক্সিজেন লাইনটা হচ্ছে আমাদের সদর হাসপাতালে নাই।
যে কারণে ভেন্টিলেটর দেওয়া গেছে, কিন্তু একটা হচ্ছে সিলিন্ডার বা যেটা সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে তা অনেকক্ষণ ধরে দেওয়া যাবে না, সেরকম একটা কথা থাকতে পারে। এজন্য হয়তো বা বোঝা যাচ্ছে ভেন্টিলেটর দেওয়া হয়নি, কিন্তু ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে। তো সেন্ট্রাল অক্সিজেন লাইন নাই যেহেতু, সামনে অবস্থা আরও খারাপ হতে পারে, সেক্ষেত্রে একটা সেন্ট্রাল অক্সিজেন লাইন নিয়ে আসার ব্যাপারে আপনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন? প্রথমে আপনাকে আমি একটা প্রচারিত যে একটা ভুল তথ্য সেটা সংশোধন করে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ডক্টর মঈন স্যারের কিন্তু মেকানিক্যাল ভেন্টিলেশন প্রয়োজন হয়নি, এবং ওনার যে শারীরিক অবস্থা যা ছিল তখন পর্যন্ত, এবং এখান থেকে সিলেট থেকে ঢাকা রওনা হওয়ার আগ পর্যন্ত ওনার কোনো ক্রমেই ভেন্টিলেশনে দেওয়ার মতো অবস্থা ছিল না। এবং আমি আজকে পর্যন্ত যতদূর এ পর্যন্ত খবর জেনেছি, এখন পর্যন্ত উনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আছেন এবং এখনও ওনার লাইফ সাপোর্ট বা ভেন্টিলেটরে দেওয়ার প্রয়োজন হয়নি। এখানে একটা ব্যাপার আমি অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের শামসুদ্দিন সদর হাসপাতালে 2 বেডের একটা স্বয়ংসম্পূর্ণ আইসিইউ করা হয়েছে, শুধুমাত্র ল্যাব ফ্যাসিলিটিস ছাড়া। সুতরাং এখানে একজন রোগী যখনই তার মেকানিক্যাল ভেন্টিলেশন বা আইসিইউ সাপোর্টের প্রয়োজন হবে, আমরা শতভাগ সাপোর্ট না পারলেও অ্যাটলিস্ট 95% বা 95% সাপোর্ট তাকে দিতে পারবো, শুধুমাত্র 2-একটা ইনভেস্টিগেশন ছাড়া। আমরা হয়তো ইনভেস্টিগেশনের প্রয়োজন হলে ওনাকে আমার স্যাম্পল কালেকশনে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া লাগতে পারে। ডক্টর মঈন স্যারের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে যে ডক্টর মঈন স্যার বা এবং ওনার পরিবার চাচ্ছিলেন যে ওনাকে আমরা যদি প্রয়োজন হয় ওসমানী মেডিকেল কলেজের আইসিইউতে যেন শিফট করে নিই। শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে উনি ভরসা পাচ্ছেন না। তা আমরা ওনাকে ভরসা আশান্বিত করেছি যে না, আপনার এখনও প্রয়োজন হচ্ছে না, যদি প্রয়োজন হয় আমাদের এটা সম্পূর্ণ নির্ভরযোগ্য এবং নির্ভর করতে পারেন। তারপরেও ওনার পরিবার থেকে বারবার বলা হচ্ছিল যে না, আমরা এখানে চাই না, ওসমানীতে যেতে চাই। কিন্তু ওসমানী মেডিকেল কলেজ, আপনারা এখনও জানেন যে ওসমানী মেডিকেল কলেজ একটা অনেক বড় একটা হাসপাতাল। এখানে প্রায় আগে 2000-এর মতো রোগী থাকতো, এখনও প্রতিদিন প্রায় 1000 রোগী আছেন, এবং সেখানে প্রতিদিন 20-25 থেকে এমনকি 30টা পর্যন্ত অপারেশন হচ্ছে। এখানে আমাদের আইসিইউ ডিপার্টমেন্টে 20টা শয্যা রয়েছে, এবং এই শয্যাগুলোতে অনেক রোগী ভর্তি থাকেন। ইনফ্যাক্ট এখনও প্রায় 10 থেকে 12 জন রোগী ভর্তি আছেন। যদি একজন আমাদের এই হাসপাতালটা এখন পর্যন্ত করোনার জন্য ডেডিকেশন করা হয়নি, এবং সরকারের তরফ থেকে সেটা এখনো ঘোষণা করা হয়নি। কোন হাসপাতাল? ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালটা এখন পর্যন্ত করোনার জন্য ডেডিকেশন করা হয়নি। সুতরাং আমরা যদি একজন করোনা পজিটিভ রোগীকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের হয় অন্য সব রোগীকে এখান থেকে ইভাকুয়েট করে অন্য কোথাও নিয়ে যেতে হবে, অথবা অন্য রোগীকে আমরা নিশ্চিতভাবে ঝুঁকির মধ্যে ফেলে তারপরে এখানে ট্রান্সফার করে ফেলতে পারি। এটা একটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত, এবং এরকম একটা বড় সিদ্ধান্ত নেওয়া হাসপাতাল কর্তৃপক্ষের একারও সিদ্ধান্ত না। এটা হচ্ছে যে সরকারের ঊর্ধ্বতন মহল থেকে এটা এনশিওর করতে হবে যে এই হাসপাতালকেও করোনা হাসপাতাল করা হবে। তখন এই যে সিলেট বিভাগের একমাত্র মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে আমি যা বললাম যে প্রায় 1000 রোগী প্রতিদিন এখানে ভর্তি থাকেন, তাহলে এই রোগী যারা সাধারণ করোনা ব্যতীত অন্যান্য অসুখ বিসুখ নিয়ে যারা আছেন, বর্তমান অবস্থায় প্রাইভেট বিভিন্ন ইনস্টিটিউটে অত ভালো চিকিৎসা হচ্ছে না, বা সব রকম সাপোর্ট নিয়ে সবার শেষ ভরসা হচ্ছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে যদি আমরা ডেলিভারিটলি একজন করোনা পজিটিভ রোগীকে অন্যত্র সুযোগ সুবিধা আমাদের সম্পূর্ণ ব্যবস্থা থাকা সত্ত্বেও যদি উসমানী মেডিকেল কলেজ ব্যবহার করে ফেলি, তাহলে আমরা জেনে শুনে উসমানী মেডিকেল কলেজের এই রোগী এবং সেখানে কর্মরত শত শত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, অন্যান্য যারা আছেন সবাইকে আমরা জেনে শুনে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিতে আমরা চাইনি। তারপরও যখন কর্তৃপক্ষ যদি সেটা একটা সময় যদি আসে যে প্রাদুর্ভাব এমন আকার ধারণ করলো যে অন্যান্য মেকশিফট হাসপাতালগুলো কাজ করে শেষ করতে পারছে না, তখন হয়তো আলটিমেটলি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে ঘোষণা করা হতে পারে। সেরকম এখন পর্যন্ত যেহেতু ঘোষণা করা হয়নি, সেজন্য ওনাকে এই হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। সেক্ষেত্রে ওনারা শামসুদ্দিন হাসপাতালের আইসিইউকে ভরসা ওনাদের তরফ থেকে ওনারা করতে চাননি। ওনারা মনে করছেন যে না, আমরা এখানে থাকতে চাই না, আমরা উপরে ঢাকায় চলে যেতে চাই। ওনাদের পরিবারের সিদ্ধান্তের প্রেক্ষিতে ওনারা নিজ দায়িত্ব নিয়ে ঢাকায় চলে গিয়েছেন। এখানে আসলে হাসপাতালের সুযোগ সুবিধা নাই এটা বলার কোনো রকম সুযোগ নাই। আপনার মাধ্যমে আমি সিলেটবাসীকে আশ্বস্ত করতে চাই এবং অত্যন্ত কনফিডেন্টলি বলছি যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে এই মুহূর্তে 2টা
সম্পূর্ণ সচল 2টা আইসিইউ সজ্জা রয়েছে, সবকিছু লজিস্টিক সাপোর্ট সহ। এবং আমি আবার পুরো প্রশ্ন করতে যাচ্ছি, আপনি বলছেন আইসিইউ সাপোর্ট আছে কিন্তু সেন্ট্রাল অক্সিজেন লাইন নাই, সেন্ট্রাল অক্সিজেন লাইন নাই, সেটা হচ্ছে অনেক প্রশাসনিক ব্যাপার স্যাপার থাকে, সেই প্রশাসনিক ব্যাপার ডিঙ্গিয়ে আমরা কতদিনের মধ্যে সেখানে সেন্ট্রাল অক্সিজেন লাইন নিয়ে এই ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। সেন্ট্রাল অক্সিজেন হচ্ছে যে সেটাকেই বলা হয় যদি একটা অক্সিজেন প্লান্ট থাকে সেখান থেকে লিকুইড অক্সিজেনকে গ্যাসিয়াস অক্সিজেনে পরিণত করে হাসপাতালের সব ওয়ার্ড, কেবিন এবং আইসিইউ যা আছে সব জায়গায় সেন্ট্রালি অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকে। সেটা বাংলাদেশের অনেক হাসপাতালেই নেই। সেটা বড় বড় হাসপাতাল, যেগুলো সরকারি বড় হাসপাতাল, প্রাইভেট পাবলিক হসপিটাল অথবা বড় বড় প্রাইভেট পাবলিক হাসপাতালগুলো এরকম করে থাকে। শহীদ শামসুদ্দিন হাসপাতালে অত্যন্ত উন্নত মানের একটা ওটি চালানো হয়, সেখানে প্রতিদিন প্রায় 10টার মতো অপারেশন হয়। সেই হাসপাতালের অপারেশন থিয়েটারে সেন্ট্রাল লাইন করা আছে, সেটা ম্যানিফোল্ড সিস্টেমের মাধ্যমে। আমি আপনাকে বুঝিয়ে বলছি, ম্যানিফোল্ড হচ্ছে এমনি অক্সিজেন, সেন্ট্রাল অক্সিজেনের প্ল্যান্ট হলো যে একটা বড় সিলিন্ডারে লিকুইড অক্সিজেন থাকে, সেটাকে কনভার্ট করে গ্যাসিয়াস অক্সিজেন বানিয়ে তারপরে পাইপের মাধ্যমে সরবরাহ করা হয়। আর ম্যানিফোল্ড সিস্টেম হচ্ছে একটা সিস্টেম যেখানে বড় বড় 3-4টা বা 6টা সিলিন্ডারকে একটা সিরিজের মাধ্যমে কানেক্টেড করে সেখান থেকে একটা অক্সিজেন পাইপের মাধ্যমে একটা অপারেশন থিয়েটার হতে পারে, সেটা আইসিইউ হতে পারে, সেটা একটা কেবিন হতে পারে, যতদূর পর্যন্ত সম্ভব ততদূর পর্যন্ত এটা এক্সটেন্ড করে নেওয়া। তো আমাদের এখানে যে সাপ্লাইটা আছে এটাও একটা সেন্ট্রাল সাপ্লাই বলতে হবে, তবে সেটা অক্সিজেন প্লান্ট থেকে যাচ্ছে না, একটা ম্যানিফোল্ড থেকে যাচ্ছে। এবং ম্যানিফোল্ডের ক্যাপাসিটি এটা 2 সিলিন্ডার দিয়ে করা যায়, 4 সিলিন্ডার দিয়ে করা যায়, 6 সিলিন্ডার দিয়ে করা যায়, 12 ঘন্টা দেওয়া যাবে। হ্যাঁ, একটা বড় সিলিন্ডার আমাদের এখানে এখন যে সেটআপ আছে 4টা বড় সিলিন্ডার সিরিজে কানেক্টেড করা আছে, সেটা ফুল থাকলে 2টা ভেন্টিলেটর যদি আমার চালাতে হয় তাহলে একটা পেশেন্টকে আমি 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত দিতে পারবো। কিন্তু এর অর্থ এটা না যে 48 ঘন্টা পর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাবে, মোটেও তা না। সেটা হচ্ছে ওখানে অক্সিজেনের লেভেল একটু কমা শুরু হইলে অ্যালার্ম সিস্টেম আছে, অ্যালার্ম কাজ করবে, আমরা খালি বা শূন্য হয়ে যাওয়া অক্সিজেন সিলিন্ডারটা সরিয়ে আরো 2টা পরিপূর্ণ অক্সিজেন এই সিরিজে যোগ করে দেব। সুতরাং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আর আপনি যেটা বলছেন যে নতুন করে অক্সিজেন সেন্ট্রাল অক্সিজেন লাইন করার ব্যাপারে কি করা হচ্ছে, এটা হচ্ছে যে আপনার আশার কথা হচ্ছে যে সিলেটে আজকেই আমাদের 9টা ড্র্যাগারের ভেন্টিলেটর এসে পৌঁছাইছে সিলেটে। এবং আমরা সিভিল সার্জন অফিসের ইলেকট্রোমেকানিক্যাল ডিভিশনের মাধ্যমে আজকে যা জানতে পারলাম যে আমরা স্পেশাল উদ্যোগে আমাদের সিলেটের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের একান্ত আগ্রহে এবং আমাদের চাহিদার ভিত্তিতে আমাদের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ইনুসুর রহমান স্যারের সার্বিক সহযোগিতা এবং ওনার একান্ত চেষ্টার ফলে আমরা 9টা নতুন ভেন্টিলেটর পেয়েছি। এবং এই 9টা নতুন ভেন্টিলেটর সহ আমরা চেষ্টা করে যাচ্ছি যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে একটা সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট সহ যদি আমরা সেরকম একটা আইসিইউ করতে পারি কিনা সেটা চেষ্টা করা হচ্ছে। ভেন্টিলেটরগুলো আমাদের চলে আসছে, 2-1 দিনের মধ্যে আমাদের ইঞ্জিনিয়াররা আসবেন যারা এখানে একটা প্ল্যান্ট করার বা ম্যানিফোল্ডকে এক্সটেন্ড করেও যদি এরকম ভেন্টিলেটর চালানোর ব্যবস্থা করা যায় সেরকম করে দেওয়ার জন্য আমরা অত্যন্ত সক্রিয়ভাবে আছি। এবং আমি আবারও বলছি 2টা ভেন্টিলেটর আজকে থেকে গত 15 দিন আগেই সেটা ফাংশনিং করা হয়েছে এবং সেটা অক্সিজেন যতটুকু আছে এই 2টা সিলিন্ডার ভেন্টিলেটর চালানোর জন্য সম্পূর্ণরূপে সাফিসিয়েন্ট। এখানে কোনো রকম সন্দেহের কোনো অবকাশ নাই, কোনো রকম দুশ্চিন্তার কোনো কারণ নাই। আর আমি আরেকটা কথা বলি, যদি বাংলাদেশে সেরকম করোনার আউটব্রেক হয়েই যায় তাহলে আমার ধারণা বা আমি একজন ইন্টেনসিভিস্ট হিসাবে আমি বলতে চাচ্ছি যে আমরা তখন আসলে শুধুমাত্র এরকম 2টা বা 4টা আইসিইউ দিয়ে সম্ভব হবে না, তখন হয়তো আরও লার্জ স্কেলে অনেক বড় করে চিন্তা ভাবনা করতে হবে। এমনকি সরকার যদি চান তাহলে উসমানী মেডিকেল কলেজের আইসিইউকেও হয়তো করোনা আইসিইউ হিসেবে ঘোষণা করা হতে পারে। সিলেটে অনেকগুলো বেসরকারি আইসিইউ আছে, সেই আইসিইউগুলোকে রিকুইজিশন করা হতে পারে। সেটা সময়ের মাধ্যমে সেটা নিশ্চয়ই হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আমাদের করোনায় আক্রান্ত কোনো রোগী আইসিইউ বা এইচডিইউ লেভেলে স্থানান্তরিত হন নাই। তারপরও আমরা 2টা সম্পূর্ণরূপে রেডি রেখেছি জনবল সহ। সুতরাং যে কোনো একজন বা 2জন আক্রান্ত হলে, 2জন রোগীও যদি একসাথে আক্রান্ত হন, আমরা 100% কনফিডেন্টলি বলছি আমি সম্পূর্ণ সাপোর্ট দিতে পারছি। এই জন্য সিলেটবাসীর কোনো চিন্তার কোনো কারণ নাই। আর এর বেশি যখন লার্জ স্কেলে হয়ে যাবে তখন আমরা তো চেষ্টায় আছি
শহীদ শামসুদ্দিন হাসপাতালে একটা নতুন আইসিইউ করে ফেলার। যদি সেটা হয়ে যায়, এর মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এটা যদি সম্পন্ন করা যায় তাহলে তো খুবই ভালো। যদি না হয় তাহলে নিশ্চয়ই কর্তৃপক্ষ সেটা চিন্তা ভাবনা করবেন যে উসমানী মেডিকেল কলেজের আইসিইউ, বড় যে একটা 20 বেডের আইসিইউ আছে, সেটাকে কীভাবে কাজে লাগানো যায় সেটা কর্তৃপক্ষ যখন সিদ্ধান্ত নেবেন। অথবা সিলেটে আপনারা জানেন যে 4টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, বেশ বড় কয়েকটি প্রাইভেট হাসপাতাল আছে, প্রত্যেকেরই আইসিইউ আছে। আমরা চেষ্টা করে যাচ্ছি সবার সাথে সমন্বয় করে প্রয়োজন হলে আইসিইউ সেবা এক্সটেন্ড করা যায় কিনা অন্য প্রাইভেট সেক্টরে, সেটাও আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। ধন্যবাদ স্যার। স্যারের মাধ্যমে আমরা জানতে পারলাম যে 2টা আইসিইউ কখনোই পর্যাপ্ত নয়, তার মাধ্যমে আরও চেষ্টা করা হচ্ছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে সিলেটের অন্যান্য প্রাইভেট মেডিকেল কলেজকে সমন্বয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু পৃথিবীর কোথাও এত আইসিইউ সাপোর্ট নেই, এত মহামারীকে সাপোর্ট দেওয়ার জন্য। মহামারী প্রতিরোধে একমাত্র করণীয় হচ্ছে সচেতনতা। আপনি আপনার বৃদ্ধ পিতামাতার দিকে খেয়াল রাখবেন, কারণ বৃদ্ধ ব্যক্তিরাই হচ্ছে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। সবশেষে স্যারের কাছে প্রশ্ন হচ্ছে, স্যার একটু আগে বললেন যে জনবল নিয়ে একটা কথা বললেন যে আমার জনবল রেডি আছে, তো অনেক সময় দেখা যাচ্ছে প্রশ্ন উঠতেছে অনকলে রুস্টার করা আছে উসমানির জন্য, কিন্তু অনকলের মাধ্যমে অনেক আমাদের কলিগরা অ্যানেস্থেসিওলজিস্টরা যাচ্ছেন। শহীদ শামসুদ্দিনের 24 আওয়ার ফেসিলিটি নাই, 2টা বেডের জন্য হয়তো আপনারা মনেও করতেছেন না যে 24 আওয়ার ফেসিলিটি রাখবে। যদি তখন আপনি 20 বেডের আইসিইউ ফুল ফেজে চালু করেন শহীদ শামসুদ্দিনে, সেক্ষেত্রে ট্রেন জনবলের ব্যাপারে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আইসিইউ একটা বিশেষায়িত সেবা অঞ্চল, এখানে বিশেষায়িত সেবা প্রদান করা হয়। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক, নার্স, অ্যাটেন্ডেন্ট, ক্লিনার সবাই এখানকার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত থাকেন। তো আমরা আপনার মাধ্যমে একটা বলছি যে যদিও শহীদ শামসুদ্দিন হাসপাতালে এখন অন কল একটা রোস্টার করা হচ্ছে, এর অর্থ হচ্ছে ওখানে এখন পর্যন্ত কোনো রোগীকে আমরা আইসিইউতে ট্রান্সফার করিনি। যেই মুহূর্তে আইসিইউতে ট্রান্সফার করা হবে সেই মুহূর্ত থেকেই ওখানকে রেসিডেন্সিয়াল অ্যানেস্থেসিওলজিস্ট বা ইন্টেনসিভিস্ট ওখানে থাকবেন, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই। আর ভবিষ্যতে যে আপনি যা বলছেন যে বড় স্কেলে আমাদের যখন আইসিইউ চালু হবে তখন জনবলের কী হবে, সেক্ষেত্রে আমাদের আসলে পৃথিবীব্যাপী এই আইসিইউ চালনা করার জন্য জনবলের সংকট রয়েছে, আমাদেরও সংকট নিশ্চয়ই আছে। তবে আমরা যা চেষ্টা করছি সিলেটে, বিশেষ করে সিলেট বিভাগের যত আমার এবং আমার পূর্বসূরি বা অন্যান্য মেডিকেল কলেজে যারা সিনিয়ররা আছেন, আমাদের অ্যানেস্থেসিয়া সোসাইটির স্যারেরা আছেন, বা এই সংগঠনের মাধ্যমে আমি সবার কাছে অ্যাপ্রোচ করেছি এবং সবাইকে আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনকে বলা হয়েছে এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সবার সাথে যোগাযোগ করা হচ্ছে। যখন আমাদের এরকম সংকট তৈরি হবে তখন আমরা একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করব, যাতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে যারা আইসিইউতে কাজ করেন অথবা অ্যানেস্থেশিয়ানে কাজ করেন এবং সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে যারা আইসিইউতে ট্রেনিং প্রাপ্ত কিন্তু অন্য কাজে হয়তো এখন সরকারিভাবে পোস্টেড আছেন, আমরা চেষ্টা করব তাদেরকে রিক্রুট করে এখানে নিয়ে আসতে। এবং বিশেষ করে আমরা সিলেট শহরে যে অনেকগুলো প্রাইভেট হাসপাতাল এবং অনেকগুলো প্রাইভেট আইসিইউ আছে, তাদের দায়িত্বপ্রাপ্তদের সাথে আমার যোগাযোগ হয়েছে। ওনারা আমাকে আশ্বাস করেছেন সেরকম সিচুয়েশন হলে ওনারা আমাকে সব রকম সহযোগিতা করবেন, ম্যান পাওয়ার এবং চিকিৎসা পদ্ধতি সব নিয়ে আমাদের সাহায্য। এমনকি আমরা এটাও আশা করি যে ওনারা আমাকে সেরকম আশা প্রদান করেছেন যে আমাদের যদি এরকম হয় যে 2-4-5টা ভেন্টিলেটরও প্রতি প্রতিষ্ঠান থেকে প্রয়োজন হয় ইউজ করার, আমরা সেটাও করতে পারবো বলে আশা করি। সুতরাং এ নিয়ে আসলেই আমরা অত আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা আশা করছি সেরকম আউটব্রেক বাংলাদেশে হবে না, যদিও হয় আমরা আমাদের সাধ্যের সব কিছু দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ ম্যানেজ করার জন্য। তবে একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশও আইসিইউ এত বেশি প্রোভাইড করতে পারেন না, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে আইসিইউতে একজন রুগী যাওয়ার অর্থই না যে ওনাকে আমরা আসলে সুস্থ করে তুলতে পারবো। আইসিইউতে করোনা আক্রান্তর প্রায় 5 থেকে 7 ভাগ যদি আইসিইউতে যান, তার মধ্যে দেখা যাচ্ছে যে 20 থেকে 25 ভাগ লোকজনকে সুস্থ করে ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। বাকি 80%-এর উপরেও মর্টালিটি আইসিইউতে যারা আছেন। সুতরাং আমাদের সার্বিক চেষ্টা থাকবে আইসিইউর সাপোর্টকে এক্সটেন্ড করা এবং সরকারি বেসরকারি সবার একসাথে যৌথ উদ্যোগে আমরা সেটা পরিচালনা করতে পারবো বলে আশা করছি। এবং আমাদের সেরকম সক্ষমতা যতদূর আছে সেটাকে আরও এক্সপান্ড করে আরও কীভাবে, এবং আশার কথা হচ্ছে আমরা বিভিন্ন
বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্টের পক্ষ থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যারা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে আইসিইউতে কাজ করেন বিভিন্ন ডক্টররা, তারা যাতে এসে একটা উসমানী মেডিকেল কলেজ বা বড় কোনো হাসপাতালে ট্রেনিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন, সেজন্য আমরা একটা রিসোর্স প্যানেল তৈরি করেছি, যাদের মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে যারা যেসব চিকিৎসক কাজ করেন অথবা যাদের আইসিইউতে কাজ করার অভিজ্ঞতা নেই তাদেরকে এক ধরনের ওরিয়েন্টেশন বা প্রশিক্ষণ প্রদানের জন্য আমরা অলরেডি 10 সদস্য বিশিষ্ট একটা এক্সপার্ট প্যানেল করা হয়েছে এবং তার পক্ষ বাংলাদেশ সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্টের পক্ষ থেকে, এবং এটা অলরেডি আমরা এই কমিটি গঠন করে এবং এক্সপার্ট প্যানেল গঠন করে আমরা ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এবং আমরা যেখান থেকে বাংলাদেশের যেখান থেকেই বা সিলেট বিভাগের যেখান থেকে যে ডাক্তার আইসিইউ প্রশিক্ষণের জন্য এখানে আসবেন আমরা সেই উদ্যোগ গ্রহণ করব। এবং শুধু ডাক্তার দিয়ে আইসিইউ চালানো যায় না, আইসিইউ চালাতে হলে নার্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশিক্ষিত নার্স আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি। আজকেও আমার ওসমানী মেডিকেল কলেজের আইসিইউতে আমরা অন্যান্য ওয়ার্ডের নার্সদের নিয়ে প্রশিক্ষণ করানোর ব্যবস্থা করেছি এবং সিলেটের 4টা জেলা থেকে আমাদের এখানে চিঠি পাঠানো হয়েছে, ওনাদের জনবল এখানে পাঠানো হচ্ছে, বিশেষ করে নার্সকে, যাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে আইসিইউ সেবার জন্য প্রস্তুত করতে পারি। এবং শুধু নার্স দিলেও হবে না, এখানে অ্যাটেন্ডেন্ট এবং ক্লিনার পোস্টে যারা আছে তাদেরকেও আমরা সংযুক্ত করার চেষ্টা করছি এবং তাদেরকে উপযুক্তভাবে প্রশিক্ষণ দেওয়ার একটা ব্যবস্থা নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে এবং ধন্যবাদ বাংলা ভিউ টেলিভিশনকে একটা সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং আশা করছি আমার এই আজকের বক্তব্যের মাধ্যমে গত 2 দিন যাবৎ সিলেটের করোনা আইসোলেশন সেন্টারে আইসিইউ সুবিধা নিয়ে যে একটা দ্বিধা অথবা সন্দেহ চলছিল তার অবসান হবে এবং আমরা আশা করছি আপনারা আমাদের উপর নির্ভর করতে পারবেন এবং আমরা আশা করছি যে সবার সন্দেহ কেটে যাবে। সবাই ভালো থাকবেন, সবাই সতর্ক থাকবেন। ধন্যবাদ দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ টেলিভিশনের এ সময়ের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান করোনাকালে স্বাস্থ্য সচেতনতা। আমরা স্যারের কাছ থেকে অনেক আশার বাণী শুনলাম, যেগুলো বাস্তবায়নের অপেক্ষায় থাকলাম আমরা। ইনশাল্লাহ এগুলো বাস্তবায়ন হলে সিলেটবাসীর আতঙ্ক অনেকটাই কেটে যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সচেতনতা। আমাদের হাত পরিষ্কার রাখতে হবে, নিয়মিত হাত ধুতে হবে, হাঁচি কাশি শিষ্টাচার মেনে চলতে হবে, মাস্ক পরিধান করতে হবে এবং ফিজিক্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে। স্টে হোম, স্টে সেফ।